আপনি তখনই দাম পাবেন যখন আপনি তো মনে করি ছাগল পালা চাইতে রয়্যাল বেঙ্গল পালা অনেক ভালো। এই দানাদারটাকে 20-22 রকমের প্রকারভেদ দিয়ে আমার ফুডিংটা বেশ। আমি যেমন ছাগল ঠিক করেছি, ছাগল আমাকে ঠিক করেছে। হ্যালো দর্শকবৃন্দ, কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে একটা ট্রেন্ড চলছে পডকাস্টের। তো আমি এবং আমাদের জর্জ মন্ডল দাদা চিন্তা করলাম যে আমরা একটা পডকাস্ট শুরু করি। তো এটার নাম কি দেয়া যায় দাদা? এনি আইডিয়া? দর্শক থেকে যদি কোনো নাম আসে, আমার মাথায় কিন্তু একটা নাম আছে। হ্যাঁ, এটা গডকাস্ট দেয়া যায়। কেমন হবে? আসলে বিষয়টা নামের চাইতে আসলে মূল বিষয়টা হচ্ছে কি, এটা খুব একটা পেইনফুল একটা বিষয় যে আমাদের সেক্টরটা সব দিক থেকে অবহেলিত এবং এখানে টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। নাম আমরা দিয়ে দিতে পারি, এর পূর্বে অনেক বড় বড় নামের খামারিরা এসছে, বিশাল বড় হাইলাইট নিয়ে এসছে, তারা চলে গেছে এবং যখন চলে গেছে তখন বলে যায়নি। হ্যাঁ হ্যাঁ, তো নাম আসলে কাজের না। আচ্ছা, যাই হোক, আপাতত নাম ছাড়াই আমরা শুরু করতে চাই। তো শুরু করার আগেই সংক্ষিপ্ত আকারে পরিচয়টা দিয়ে নিই। আমাকে তো নিশ্চয় আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন, আমি মুকিমুল ইসলাম। ছোটোখাটো আকারে গরু, ছাগল এবং বাগান নিয়ে কাজ করছি। আর দাদা, আপনার পরিচয়টা যদি আপনি দেন সেটাই বেটার। সকলকে নমস্কার, আমার নাম জর্জ নির্মলেন্দু মণ্ডল। সেক্টরে এই ফার্মিং সেক্টরে হয়তো সবাই আপনারা আমাকে মোটামুটিভাবে চিনেন। আমি ছোট আকারে, ছোট পরিসরে, স্বল্প আকার নিয়ে আমি ছাগল লালন পালন করি। এটাই আমার শখ, এটাই আমার পেশা, এটাই আমার সব কিছু। ধন্যবাদ আপনাদের। তো দাদা, আপনি তো অনেক দিন ধরে, কত বছর হলো বলেন তো ছাগলে? হিসাব করি তো 18-20 বছর হতে পারে। তাহলে আপনি তো মোস্ট সিনিয়র একজন খামারি। আসলে সিনিয়রটা ওইভাবে ডিপেন্ড না করলেও আসলে বিষয়টা হচ্ছে যে আসলে এই সেক্টরকে আসলে কি দিতে পারলাম, এটা আসল খুব বড় বিষয় আমার কাছে প্রশ্ন। তো মূল বিষয়টা হচ্ছে আমি এখনো দিতে পারিনি, কারণ এখনো আমি টিকে থাকাটা শিখছি। আসলে বিষয়টা হচ্ছে যে এইটা এতটা চ্যালেঞ্জিং বিষয় এবং সবচেয়ে মজার বিষয় যে আমরা একটা ভালো ছাগল নিলাম, ভালো ছাগলকে ব্রিড করালাম এবং ভালো ছাগল থেকে আমরা একটা বাচ্চা পাবো, এটা স্বাভাবিক। কিন্তু এই ছাগল যে বাচ্চাটা দিবে সেটা ছেলে দিবে না মেয়ে দিবে, এটার উপরে তো কন্ট্রোল নাই। এর উপর আজ পর্যন্ত কোনো কন্ট্রোল নাই। না, জি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেকেই, বেশ কিছু বাইরের খামারিরা তারা হয়তো কিছু কিছু বিষয় নিয়ে এগুলো কাজ করছে, যেগুলো কিন্তু আমাদের এগুলো জানার কোনো পসিবিলিটি নেই। আর তারাও যে এই বিষয় নিয়ে খুব একটা 100% যে তারা সক্ষম, সেটাও ঠিক না। তো এটা একটা অনেক বিষয় যে আমার ফিমেল বাচ্চা অর্ডার হয়ে আছে। ফিমেল বাচ্চা আসলেই, যদি আজকে যদি 2টা বাচ্চা ফিমেল হয় তাহলে আমি 20,000 টাকা আমি পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার ছাগল এখন 2টো গাভীন আছে, আমি জানি না যে কী হবে। মেল হলে সমস্যা। এখন বিষয়টা যদি মেল অতিরিক্ত বাচ্চা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি বিক্রি করবো কোথায়? আচ্ছা, ওগুলো আলোচনায় আমরা আসি। তো আপনার এই যে 18-20 বছর হলো এই সেক্টরে তো আপনি অনেককে আসতে দেখলেন এবং অনেককে যেতে দেখলেন। সেখানে কিন্তু আপনি ধরেন এই সময়টা ধরে টিকে আছেন, এটাও কিন্তু একটা বড় সফলতা। আপনার কাছে কি মনে হয়? না, অবভিয়াসলি এটার আমি 2টো কারণ মনে করি। যে একটা হচ্ছে যে না, বেশ কয়েকটি কারণ আছে। সেটা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ, মানুষের ভালোবাসা, পারিবারিক সাপোর্ট এবং নিজের পরিশ্রম। এখন ওই যে যেটা বলছিলাম যে আসলে ফার্মিংয়ে অনেক আপসাইড ডাউন আছে। একেতে আমরা জানি না যে ছেলে হবে না মেয়ে হবে, তারপরে এদের যে ফুডিং বিষয়টা, সেটা হচ্ছে একটা বিষয়। এদের যে স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে, এদের যে প্লেগ্রাউন্ড দরকার, এরা যে ভালো মন্দ জিনিসটা বুঝে। আসলে সবাই চলে আসছে পার্সেন্টেজ নিয়ে, কোন ছাগল পাললে লাভ বেশি হবে। এই লাভের বিষয়টা মাথায় ক্যালকুলেশন করতে করতেই আরেকটা বিষয় আছে, শর্করা, প্রোটিন, মিনারেল। না, এগুলো তো অবশ্যই দরকারি। হিসাবগুলো মানুষের মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছে, কিন্তু একটা মূল এই হিসাবগুলো করতে গিয়ে যখন তারা হোঁচট খাচ্ছে যে আসলে একটা গমের মধ্যে কতটুকু কি আছে, প্রোটিন কতটুকু আছে, ফাইবার কতটুকু আছে, মিনারেল কতটুকু আছে, ফসফরাস কতটুকু আছে, ভাই এটা তোমার জানার দরকার নাই তো। মূল বিষয়টা হচ্ছে গরু ছাগল তৃণভোজী প্রাণী, এদেরকে সবুজ দাও,
বাড়তি প্রোটিনের জন্য আমরা যেটা দানা খাবারটা দিচ্ছি হ্যাঁ, শেষ করি, আর সেটা একটু দাও, ডালযুক্ত খাবারটা দাও, কিন্তু আমরা করি কি যে এই দানাদারটাকে 20-22 রকমের প্রকারভেদ দিয়ে বিষয়টাকে নষ্ট করে ফেলে দিচ্ছি। কিন্তু না, মূল সেটা তো কনসেপ্টটা হচ্ছে এই, ভাই সবুজটা ইনশিওর করো, হুম হুম দিনে 3 বেলা না হলে 2 বেলা ফুল পেটে সবুজটাকে ইনশিওর করো, এবং বাড়তি প্রোটিনটার জন্য যাতে সহজে সে প্রোটিনটা পায় দানা খাবারটা পায়, এটাই কনসেপ্ট। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই যে এই পার্সেন্টেজের হিসাব করতে গিয়ে আমরা খামারটাকে সম্পূর্ণরূপেই নষ্ট করে ফেলে দিচ্ছি। না, এটা অবশ্যই একটা ভালো কথা বলছেন। তো যাই হোক, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে সফলতা, এখন একজন খামারিকে এখন যেটা অবস্থা হয়ে দাঁড়ায়ছে, কেউ যখন 4 থেকে 5 বছর টিকে আছে, অনেক ক্ষেত্রে সে কিন্তু সফলতা দাবি করছে। হ্যাঁ, মাস্ট। তবে আপনার কাছে কি মনে হয় সফলতার ডেফিনেশনটা কেমন হওয়া উচিত? আসলে আমি মনে করি টিকে থাকাটাই সফলতা। টিকে থাকাটাই সফলতা? আমার কাছে এটাই মনে হয়েছে। আমি জানি না যে সফলতা কোন লেভেল পর্যন্ত গেলে সেটাকে সফলতা বলে, বাট টিকে থাকাটা হচ্ছে সফলতা। তুমি এই সেক্টরের সাথে আছো, রিলেটেড আছো, তুমি কাজ করছো, প্রতিদিনের কাজগুলো করছো, আমি মনে করি এটাই সফলতা। যদি সফলতা না থাকতো, আমি মনে হয় না যে আমার পরিবার বা আদার্স মুকিম আমাকে সাপোর্ট দেয় আমার ফার্মিংয়ের কস্টিংয়ের জন্য। তো হ্যাঁ, ধার দেনা একটু থাকবেই, বাট এর পরেও সব কিছু মিলে যে টিকে থাকাটা, এটাই সফলতা। তাছাড়া যদি আমার লাভ না হতো, তাতে আমি টিকতে পারতাম না, আমি তো অনেক আগে চলে যেতে পারতাম। অবশ্যই। হ্যাঁ, তো আসলে লাভের দিকে না ধরে আমি বারবার একটা কথা বলি যে টিকে থাকার জন্য লড়াই করুন, হুম 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 সফলতা আসবে। তো এখন দাদা, আরেকটা জিনিস যেটা আমরা মাঝে মাঝে দেখি, যে ধরেন ইউটিউবে খুব বেশি দেখা যায় যে 2টা ছাগল দিয়ে শুরু, এখন 200টা ছাগল, এই ধরনের কিছু মুখরোচক। তারপরে 5টা ছাগল থেকে বছরে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দুধ বিক্রি, ছাগলের দুধ বিক্রি করে 1 লক্ষ টাকা। হ্যাঁ, এ ধরনের অনেক মুখরোচক আমরা ভিডিও দেখতে পাই। সেগুলোর সম্পর্কে আপনার কি মনে হয়, বাস্তবতা আসলেই কি আছে? ইউটিউব এমন একটা বিষয় বা ইন্টারনেট এমন একটা বিষয়, তুমি যদি ভালো জিনিস খোঁজ করো তুমি অবশ্যই ভালো জিনিস পাবা, তুমি যদি খারাপ জিনিস খোঁজ করো তুমি খারাপই পাবা। হুম হুম এখন বিষয়টা যে বক্তব্যগুলো দিচ্ছে বা যে ইউটিউবার এটা ভিডিও করছে, তাদের রেপুটেশনটা কি, হুম তারা কতদিন ধরে ফার্মিংটা করছে, তারা কতদিন ধরে এই প্রতিবেদনগুলো করে, তাদের এক্সপিরিয়েন্সগুলো কি, তাদের এক্সপিরিয়েন্স কিন্তু জিরো। হুম হুম তারা যেমন বেশ কিছুদিন আগে আমি দেখেছি যে একটা ছেলে ইউটিউব ভিডিও করবে, হুম হুম সে 80,000 টাকার গিয়ার্স কিনে রেখে দিছে। আরে বাবা! আমি অবাক। হঠাৎ একদিন আমাকে ফোন করে দিয়েছে যে সে বগুড়াতে কি সে গোপ্রো কিনছে না কি বলে, হুম 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 গোপ্রো অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরা গোপ্রো, হ্যাঁ, এই জিনিসগুলো কিনছে। অত সে কথা বলা জানে না। হুম হুম হ্যাঁ, আমি তো আজ পর্যন্ত যতগুলো কাজ করছি সব তো ওই যে। তাহলে মেন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইউটিউবে যেমন ভালো জিনিস আছে, শিক্ষণীয় ভিডিও আছে, সাথে সাথে কিছু অপপ্রচার আছে, আচ্ছা, অতিরঞ্জিত কিছু ব্যাপার আছে, অবশ্যই যেটা আমরা দেখতে পাই। যেমন গতকালকে আমার ছোট ভাই আমাকে পাঠাইছে একটা ভিডিও, যে শাশুড়ির দেয়া একটি গরু থেকে হ্যাঁ, এখন হ্যাঁ, 200 গরুর 200 খামার। হ্যাঁ, হ্যাঁ, দেখি, তো ভিডিওটা আমি দেখলাম, খুব ইন্টারেস্টিং ভিডিওটা দেখলাম। সে বলছে আমার শাশুড়ি আমাকে একটা গরু দিয়েছে, তো সেই গরুটা আমি মোটা তাজা করে বিক্রি করেছি, এরপরে এর সাথে কিছু টাকা যোগ করে আমি 10টা গরু কিনি। তাহলে দেখেন একটা গরু কিছু বিক্রি টাকা, করে হ্যাঁ, কতটুকু লাভ হয়। না, সর্বোচ্চ 30,000, তারপরে 40,000 টাকা লাভ হোক, 50,000 না, টাকাই না, লাভ না, হোক, না, ধরে নিলাম হাইপোথেটিক্যাল একটা 50,000 টাকায় লাভ হোক, এর সাথে কিছু টাকা, সেটা আসলে কত, 9টা কিছু গরু, টাকার অ্যামাউন্ট, 9টা গরুর দাম কিছু টাকা। তো এই জিনিসগুলো আমরা অনেক সময় আসলে এমন একটা ব্যাপার দাঁড়াইছে যে আমরা অল্প কষ্টে কিভাবে বেশি লাভ করব সেই চিন্তা ভাবনা থেকে কোনো কাজ শুরু করতে চাই। এবং আমার মনে হয় ছাগল সেক্টরেও এ ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে। যেমন আসলে আমি সম্পূর্ণ একটা কথা বলি, গরুর ব্যাপারটা আলাদা, ছাগলের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। এটা একটু এদিক থেকে ওদিক গেলেই অবস্থা খারাপ, কারণ গরুর স্টমাক বড়, গরুকে তুমি যে ঘাস দিবা ও সচরাচর খেয়ে চলে যাবে। ছাগল কিন্তু চুজি প্রাণী, হ্যাঁ, একে এই যখন ঘাস খায় বা যদি কোনো গাছ খায়, সবসময় কচিটা খাওয়ার চেষ্টা করে, বেস্টটা খাওয়ার চেষ্টা করে। তো গরুর ব্যাপারটা আলাদা, ছাগলের ব্যাপারটা আলাদা। আমি একটা পরামর্শ দিতে যাচ্ছি যে যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছে, দেখি তো অনেক ফোন আসে, তো আগে ইনভেস্ট করার আগে ভ্রমণ করা উচিত, খামার পরিদর্শন করা উচিত,
একটা ছাগলের খামারে ইনভেস্ট করতে গেলে না হলেও 1,00,000 টাকা লাগবে। সর্বনিম্ন বা ঘরোয়া বা আকারে। সেও যদি তার রেডিমেড একটা ঘর থাকে, হুম, আর ছাগল কিনতেও তার 50,000 টাকা লাগবে। হুম, হুম, আচ্ছা, কিন্তু এই 50,000 টাকা খরচ করার আগে সে যদি 500 টাকা খরচ করে হুম, করে সে যদি 2-3টা খামার ভিজিট করে, হুম, হুম, তো এই সপ্তাহে একটা, আরো সামনে বা এই মাসে একটা, সামনের মাসে একটা, এইভাবে সে যদি 3টা মাসে খামারগুলো পরিদর্শন করে, তাহলে সে রিয়েল ব্যাপারটা বুঝে যাবে। হুম, হুম, তখন সে বুঝতে হবে যে আসলে এখানে পরিশ্রমটা কতটুকু। আসলে ছাগল বা যে কোনো বিষয়ে একটা মূল ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে পরিশ্রম। হুম, হুম, হ্যাঁ, তো তুমি কি ধরনের পরিশ্রম করছো? আমাকে যদি কেউ বলে যে ভাই 18-20টা বছর আপনার বেস্ট দিন কোনটা, যে দিনটাতে আপনি আপনার বেস্ট এফোর্টটা দিয়েছেন, আমি বলবো যে আজকের দিনটাই মনে হয় আমি বেস্ট এফোর্টটা দিই। আচ্ছা, আচ্ছা। এটার কোনো বেস্ট বলে কোনো না, কথা নেই। না। তোমার পার্টিকুলার কাজ, আজকের কাজ আজকে করতে হবে। হুম, হুম, আমার সকালের কাজ সকালেই করতে হবে, হুম, হুম, এখানে কোনো অবহেলা চলবে না। হুম, দেন দুপুরের কাজ আসছে, দুপুরের কাজটা করতে গেলে আমার বিকেলটা ওকে হবে। জি। দেন তারপরে কিছু প্রিপারেশন থাকে আগামীকালের ব্যাপারটা, এটা হুম, হুম, তুইও বুঝবি যে বিষয়টা, যে কিছু প্রিপারেশন, বলবা এগুলো ধুয়ে ধুয়ে রাখে, যেটা হুম, হুম, আগামীকাল সকালের জন্য একটু ঘাসটা মজুত করে রাখা, যে কালকে কি প্রিপারেশন, যাতে আমাকে হ্যারাসমেন্ট না হয়, আমি সহজে তো পাই। এইগুলো হচ্ছে ড্রিম। এবং এই ইনভেস্টটা হচ্ছে পার ডে ইনভেস্টটা একটা ইয়ারলি বেনিফিট নিয়ে আসে। হুম, 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 যে আপনি প্রত্যেক দিন প্রত্যেকটা বেলা হচ্ছে আপনার একটা ইনভেস্ট, এবং এই ইনভেস্টটা আপনাকে ইয়ারলি বা 6 মান্থ ওয়ারলি একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসবে। এটাই হচ্ছে আসল বিষয়। হুম, হুম, হ্যাঁ, এখন যদি এই মনে করি যে ছাগল বিক্রি করে লাখপতি, তাহলে আমাদের সেটাই। আজকে যে আয়োজনটা দেখছেন, এটার ব্যাপারে আমাকে অনেক আগে থেকেই সকাল থেকে দুপুর পর্যন্ত ওভার পরিশ্রম করতে হয়েছে। কিন্তু হয়তো কোনো প্ল্যান সেভাবে, ওর বদলে আরেকজনকে ওখানে স্ট্যান্ড বাই দিয়ে আসতে। কিন্তু এই সিচুয়েশনটা এত সহজ না। যেমন মুগিমার গ্রামে অন্তত পক্ষে জায়গাটা ভিজে রাখছে। হ্যাঁ, এগুলো কিছু বাড়তি কিছু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমাদের ফার্মিং সেক্টর একদম স্টে ইওর কমফোর্ট জোন। আমাদের অবশ্যই কমফোর্ট জোন থেকে বাইরে বের হতে হবে। এটা থেকে আসলে আমাদের আরাম করার কোনো বিষয় না। কারণ আমরা যখন একটু আরাম করি তখন চিন্তা করি কাজে করি। আচ্ছা, আচ্ছা, এখানে খুব ভালো একটা কথা বললেন, এই যে ছাগল হচ্ছে একটা স্মল রুমিন্যান্ট প্রাণী, মানে এটার স্টোমাক অনেক ছোট এবং এটা একটা ব্রাউজার প্রাণী। সে বেছে বেছে খায়, এই জন্য এটা নিউট্রিশন যোগান দেওয়াটা খুব কঠিন। তো এখন কথা হচ্ছে যে যারা ওই যে 100-500 ছাগলের শেড করার চিন্তা করে শুরুতেই, আসলে শুরুতেই কিরকম চিন্তা করা উচিত? কারণ অনেকেই দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এই ফেসবুকে বিশেষ করে যে কোনো গ্রুপে আসে যে 500 ছাগলের শেড বা 100 ছাগলের শেড বানাতে কিরকম খরচ হবে, বা কেউ একটু হেল্প করেন যে দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, বা কিরকম খরচ আসবে। মানে শুরুতেই 100 বা 500 বড় অ্যামাউন্ট নিয়ে চিন্তা করে। আসলে এই জায়গায় কিভাবে শুরু করা উচিত? আসলে বিষয়টা হচ্ছে যে আপনার একজনের পক্ষে 6টা ছাগল হ্যান্ডলিং করা প্রযোজ্য, এটা তো আসলে না। আমি হয়তো এখন 7টা ফিমেল হ্যান্ডলিং করছি, কিন্তু তোর জন্য হয়তো 2-10টা ফিমেল হ্যান্ডলিং করতে হবে। তারপরে আর কাউকে দেখতে হবে কিনা যে 11টা হ্যান্ডলিং করতে হবে, পারবে না কিন্তু। এখন বিষয়টা হচ্ছে তাহলে 10টা ছাগলের জন্য কি আমি আরেকজন লোক নিবো? হ্যাঁ। তো মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে আমার জানা মতে এখনো বাণিজ্যিক আকারে ছাগলের খামার তৈরি হয়নি। কোনো স্ট্যাটিস্টিক ডায়াগ্রাম এখন তৈরি হয়নি, কোনো প্রজেক্ট প্রপোজাল এখন তৈরি হয়নি যে আপনি এত টাকা ইনভেস্ট করবেন, এত ছাগল দিবেন, এরকম জায়গা দিবেন, 3 বছর পর আপনি জ্ঞান এরকম কোনো কিন্তু প্রজেক্ট প্রপোজাল তৈরি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে তোর অবস্থা আমার অবস্থা কিন্তু এক না, তোর এনভায়রনমেন্ট আমার এনভায়রনমেন্ট এক না। তোর এই ফর্মুলা নিয়ে আমার এই ফর্মুলা দিয়ে কোনো কাজ হয় না। এটা মাথায় একটা প্রথম। চিটাগাংয়ের একটা খামারের ওখানকার জলের ব্যাপারটা আলাদা, খাদি আলাদা। আমার এখানকার জলের ব্যাপারটা খাদি আলাদা। আবার যে সব জায়গাতে নদী বেশি, তার জলের সাথে আলাদা। সমুদ্র যেখানে, তার ইয়েটা আলাদা। তো এইটা মাথায় রাখতে হবে যে আসলে মকিম যে স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছে, সেটা নিয়ে যে আমি কাজ করবো তার জন্য মিলবে না। কারণ এই এনভায়রনমেন্টটা, বাতাসটা, পানিটা একদমই আলাদা। যার জন্য ফার্মিংয়ের জন্য আসল বিষয়টা হচ্ছে যে নিজের অবস্থান, নিজের এনভায়রনমেন্ট এবং আমার কাছে সহজলভ্য কি আছে, এইটাকে মাথা রাখতে হবে। ছাগল এরকম না যে তুমি একদম প্রচুর টাকা ইনভেস্ট করলা,
আর হচ্ছে ব্যয় বেশি করলে তুমি 10 বছর টিকে আসবে, এটা আজ পর্যন্ত টিকে দিতে পারবে না, হয় না, এবং এটা হবেও না। তো ছোট আকারে শুরু করাটা আমি ভালো মনে করি, অর্থাৎ 2-3টা ছাগলই শুরু করো। তোমার যদি ভালো না লাগে তুমি 6 মাস পরে 3 মাস পরে বিক্রি করে দিলে হয়তো অল্প লস হবে। এবার তুমি যদি 3টা ছাগলকে হ্যান্ডেলিং করতে পারো, 6 মাস পর যদি 2টো বাচ্চা দেয়, তাহলে 3টা থেকে 5টা হলো, তুমি 5টাতে ইউজ টু হলা, তারপরে আরো একটা ছাগল বাচ্চা দিল, 2টো বাচ্চা দিলা, 5 আর 2 কত, 7টা ইউজ টু হলা। এইভাবে তুমি যদি 2টা ছাগলের বাচ্চা পেয়ে এবং তাদেরকে যদি বড় করতে পারো, তোমাকে আর মনোযোগ লাগবে না, কিন্তু লাগবে না। ওই অভিজ্ঞতা থেকে সে আস্তে আস্তে বড় করতে তুমি পারে। 2টো ছাগল থেকে তুমি 3টা ছেড়ে তুমি 5টা এসছো, 5টা থেকে তুমি 7টা এসছো, 7টাতে যখন তুমি ইউজ করে যাবো, তুমি চ্যানেলটাই বুঝে ফেলতে পারবে, এটা হচ্ছে চেন প্রক্রিয়া। হ্যাঁ, তো এখন এই জায়গাতে আপনার মনে আছে কিনা যে আমরা ওই যে ঢাকা একটা প্রোগ্রামে গেলাম, সেখানে একজন বলছে যে শুধু ছাগল কিনতে গিয়ে 12 লাখ টাকা ধরে গেছে, মনে আছে? যাই হোক, আমরা নাম না বলি সেই খামারের, তো খামারটা বর্তমানে হয়তো বা সচল নাই আর কি। তো এইরকম মানে আপনারও যেটা কথা, আমারও ওই একই রকম চিন্তা ভাবনা, যে শুরুতেই 50, 100, 500 এরকম চিন্তা না করে 5টা, সর্বোচ্চ 5টা বা 3টা, 2টা এরকম দিয়ে শুরু করে অভিজ্ঞতাটা অর্জন। অভিজ্ঞতা থেকে যদি মনে হয় যে আমার চারিপাশে যে এনভায়রনমেন্ট আছে, যে সিস্টেম গুলো আছে, সেগুলো দিয়ে আমি ওগুলো ভালোভাবে লালন পালন করতে পারছি, তারপরে আস্তে আস্তে যদি স্কেল আপ করা হয়, তাহলে এইটাই মনে হয় একটু বেশি সহজ হয় এবং লাভজনক হবে। তো আরেকটা ব্যাপার আছে যে শুধুমাত্র অনেক লাভের চিন্তা করে ছাগলের সেক্টরে যারা আছে, তাদের ধরা খাওয়ার সম্ভাবনা কতটুকু বলে মনে করে? আসলে প্রত্যেকটা জায়গা থেকে লাভ আছে, আমি যেটা মনে করি। কারণ আমি একটা থিওরিতে চলি যে প্রত্যেকটা দিন নতুন নতুন অনেক রিক্সা নামছে রাস্তায়। যাদের ভাড়া, যারা পুরনো রিক্সা, তাদের ভাড়া কমে গেছে না। আসলে মূল বিষয়টা হচ্ছে যে কোন সময় কোন জায়গায় দাঁড়ালে আমার ভাড়াটা উঠবে, ট্রেনের শিডিউল টাইম কোন পায়, ঢাকা কোচের শিডিউল টাইম কোন জায়গাতে, বগুড়া গাড়ির শিডিউল টাইমটা কোন জায়গাতে, এগুলো কিন্তু ব্যাপার আছে। যারা পুরনো রিক্সা, তারা কিন্তু রাস্তার মধ্যে ঘুরে না। আর নির্দিষ্ট কিছু জায়গাতে নির্দিষ্ট পয়েন্টে গাড়ি থেকে ভ্রমণ করা ভাড়াটা কাজ করে, এবং এটা তাদের এক্সপিরিয়েন্স। নতুনেরাও এসে কিন্তু নতুন রিক্সা খুব দৌড়ায়, আস্তে আস্তে হারিয়ে যায়, বা দেখা যায় যে না, এও আস্তে আস্তে ওই বিষয়টা বুঝতে পারছে, এও আস্তে আস্তে, এবং তারও 6-7 মাস লেগে যায় ওই বিষয়টা বুঝতে। আজকে সেই এখানে আসলে লাভটা বুঝতে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এত বাচ্চা বিক্রি করতে পারি, আরেকজন যদি স্ট্যাটিস্টিকটা নেয়, তার পক্ষে মুশকিল হতে পারে, সেটা একটা ফ্যাক্টরি করতে পারে। যেহেতু আমি সব এক মিলিয়ন মনে করি যে আমাদের চিটাগাঙে পাঠার মার্কেটটা খুব ভালো, একটা পাঠা মার্কেট যেটা খাসির বাজার চাইতে ভালো। আপনি একটা খাসির দুটো পারলেন, দুটোকে বড় করলেন, 80 কেজি, 60 কেজি করলেন, দুটো খাসি আপনার পক্ষে বিক্রি করা সুবিধা কিছু না, করতে পারবেন। কিন্তু ওই একই পরিশ্রমে, ওই একই ওয়েটে যদি দুটো পাঠা করেন, তাহলে প্রচুর বিক্রি আসলে বুঝে ব্যবসাটা করা হচ্ছে। আমার এটা দেখতে হবে যে যে আপনার পাশে যদি একদমই গ্রামের ভিতর থাকে, সেখানে গিয়ে আপনারা 2টা পাঠা লালন ফেলা, সেখানে আপনাকে অবশ্যই 6টা থেকে 8টা পাঠা লালন করতে হবে, যাতে ওই কস্টিংটা তাদের উঠে আসে। আমরা যে একটা পরিবহন নিয়ে আপনার খামারে যাবে, দুটোর জন্য যাবে, দুটোতে গিয়ে তারা কিন্তু ওই কস্টিংটা ফেলবে। কিন্তু যখন দেখবে যে আপনার ওখানে গেলে আমি 8টা পাঠা পাচ্ছি, তখন কিন্তু তারা চলে যাবে। এবং বাংলাদেশে আমি মনে করি যে পাঠার বাজারটা মনে করি যেটা বাজারটা খুব ভালো। তো আসলে সব জায়গার মার্কেটটা একটা রকম না। আমারই বাচ্চা বিক্রি হতো না, আমাকে অনেকভাবে আমাকে করতে হয়েছে। আমি যে একজন খামারি, সেটা আমাকে আমার প্রোফাইলের মাধ্যমে, পেজের মাধ্যমে আমার ফুলগুলোতে হাইলাইট করতে হচ্ছে। একটা সময় মানুষ বুঝছে না, যদি বাইরের প্রোডাক্ট বিক্রি করে না, নিজের উৎপাদিত বাচ্চা বিক্রি করে, কোয়ালিটি গুলো যা তোদের আশীর্বাদে, সত্যিকতা আশীর্বাদে ভালো করতে পেরেছে, এটা কিন্তু বাচ্চাগুলো বিক্রি। আমি ওই কনসেপ্টটা বুঝে নিয়েছি যে আমার কিভাবে মার্কেটিং করতে হবে, মার্কেটিংও কাজ করেছে। তাই যারা আসবে তাদের একটা, তাদের স্ট্রাকচারাল বিষয়টা বুঝতে হবে যে আমার প্লেসমেন্টটা কোন জায়গায়, এখান থেকে কি কি সুবিধা আছে, কোন কোন আমার পরিবহন ব্যবস্থা কেমন, এগুলো অনেক ব্যাপার আছে। এই জিনিসগুলো আসলে আগে অ্যানালাইজ করতে হবে। এবং এই জিনিসগুলো তখনই সে বুঝতে হবে যখন সে বিভিন্ন খামারে আগে ভ্রমণ করবে,
আগে কিন্তু একটা খামার ভিজিট করে তার সাথে দু একটা কথা বলে তারা বুঝে নেবে এখন আমরা এটা সবসময় না। আসলে সবাই যদি এক জিনিস কাজ করে তো হবে না। অনেক খামারই এই লাভজনক, আপনি বলছেন লাভজনক, তারপরে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রিকশনারি অ্যাকশনটা কি হওয়া উচিত, মানে কিভাবে এই জিনিসটা ঠেকানো যায়, রোধ করা যায়? ইউটিউব বাদ দিতে হবে। ইউটিউব বাদ দিতে হবে। ইউটিউব বাদ দিতে হবে, কারণ আমি সবসময় চিন্তা ভাবনা করি যে আমি দাঁড়িয়ে আছি কীভাবে। আমার বেলায় কোনো ইউটিউব ছিল না, আমার বেলায় তেমন খুব বেশি ফেসবুক পেজ ছিল না, কিছু গ্রুপ ছিল হয়তো, যেমন মনে পড়ে রাখালের ছাগল পালন, প্যাসিফিক 4টা না 5টা গ্রুপ ছিল। তো সেই জায়গাতে ছবি আপলোড এবং সেগুলো যথেষ্ট অ্যাক্টিভও ছিল এই জায়গাতে। ট্রুলি যেটা যে আজ পর্যন্ত আমি কোনো ওস্তাদ পেলাম না যে যাকে দেখে আমি কিছুটা শিখলাম। এবং এটার জন্য কিন্তু আমি বাংলাদেশের, তুই জানিস যে আমি প্রচুর খামার ভিজিট করেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু ওই ভিজিটটা এই জন্য যে তাদের সাথে পরিচয় ছিল, দেখা সাক্ষাৎ হয়েছে, বা তারা কি কাজ করছে এই জিনিসগুলো দেখার। এক প্রিন্সদার খামার ছাড়া আমি অন্য কোনো খামার দেখিনি যেখান থেকে কিছু লার্নিং করা যায়। তো যারা আসলে নিজ তাগিদে, এবং একটা তাগিদ থাকতে হবে, আমি বারবার এটা বলি যে আসলে তাগিদ থাকতে হবে। এই ছাগল থেকে দুটো বাচ্চা পাবো, সেই বাচ্চাকে বড় করব, তারপরে আমি এর চাইতে আরো ভালো মানের ছাগল নিব। আমার বাপের টাকা থাক আর আমার পকেটে টাকা থাক, এটা বাদ। আমি ওই এক ছাগলের 2টা বাচ্চা বিক্রি করব, তারপরে আমি সেখান থেকে ইনভেস্টে আরো জোগাবো। এই বিষয়টা থাকলে না, তার বেসটা মজবুত হবে, তার তাগিদ থাকা লাগবে, এবং ওই টাকা দিয়ে সে যদি ওই ছাগলটা কিনে, ওই ছাগলের প্রতি তার দয়া মায়া মহব্বত সব থাকবে। এবং একটা বিষয় না যে বিষয়টা যে সকালের পরিশ্রমটা দুপুরের জন্য, দুপুরের পরিশ্রমটা বিকেলের জন্য রেখে দেওয়া যাবে না। এটা কোনোভাবেই রেখে দেওয়া যাবে না। এবং নির্দিষ্টভাবে বর্ষা হোক, ভূমিকম্প হোক, যাই হোক, রুটিন ওয়াইজে কাজ করতে হবে, প্ল্যান ওয়াইজ এবং রুটিন ওয়াইজে কাজ করতে হবে। যে এখন যদি উঠানটা হালকা করে ঝাড় দিয়ে দেওয়া যায়, একটা নতুন পার্সনকে যদি এসে দেওয়া যায়, সে কিন্তু বুঝতে পারবে না যে এই বাড়িতে ছাগল আছে। হ্যাঁ, তো এইটা তো আমার একদিন আসেনি, এটা আমার অভ্যাস, আমার অ্যাটিটিউড, আমার কন্ডিশনের উপর আস্তে আস্তে এই বিষয়টা এসছে। তো ওই 2-1 বছরে আমি যদি মনে করি যে আমি কিছু পেলাম না, আসবেও না। এটার প্রাপ্তিটা হচ্ছে এমনই অনেক ব্যাপক যে অনেকেই 5 বছরে পায়, অনেকে 3 বছরে পায়, অনেকে 8 বছরও পাচ্ছে না। সে পর্যন্ত লেগে থাকতে হবে। এটা কন্টিনিউয়াস লেগে থাকতে তো হবেই, কিন্তু এটা কন্টিনিউয়াস লেগে থাকতে হবে, এটাকে ছাড়া যাবে না। তুমি একটা বিষয়, তোমার যে শ্রম, তোমার মেধা, তুমি যে সময় তুমি ইনভেস্টটা করলা, আমি অনেকে দেখেছি আর একটা বছর থাকলে এখান থেকে লাভ বেনিফিটটা শুরু হয়ে যাবে, কিন্তু সে সিচুয়েশনের উপরে, তার প্রতিবেশীদের কথায়, বন্ধুদের কথায়, সে ওই 80% এসে সে ক্লোজ করে ফেলে। একবারে সঠিক কথা বলছেন। আপনার মনে আছে কিনা ওই যে আমি যখন জবটা ছেড়ে আসলাম তার কিছুদিন পরে আমার বাসা থেকে এবং আশেপাশে যারা ছিল সবাই এমন একটা মন্তব্য করতো যে ছাগলটা আসলে লাভজনক করা সম্ভব না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই জায়গা থেকে বর্তমানে কিছুটা হলেও প্রফিট, কিছু তো পজিটিভ, হ্যাঁ, পজিশনে অবশ্যই আছি। তাহলে মেন বিষয়টা দাঁড়াচ্ছে যে যদি কেউ এই সেক্টরে আসতে চায়, ছাগলের সেক্টরে আসতে চায়, অবশ্যই প্রপার একটা প্ল্যানিং করে আসতে হবে এবং ধরে নিতে হবে যে 2 বছর বা 3 বছর যে পর্যন্ত না আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি, সেই পর্যন্ত প্রত্যেকটা দিন আমাকে লেগে থাকতে হবে এর পেছনে, তবেই আমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। বিষয়টা হচ্ছে যে যখন একটা ছাগল থেকে 2টো বাচ্চা আমি টিকাতে পারবো, তখন আমার কিছু এক্সপিরিয়েন্স আসলো, কিছু ভালো লাগার ব্যাপারটা আসলো। এবং যখন যে 2টো বাচ্চা পেলাম, ওই বাচ্চাটাকে রেখে ওই বাচ্চা থেকে যদি আমি আবার বাচ্চা পাইতে পারি, তাহলে আমি মনে করি ওই আর এই সেক্টর থেকে আর যাবে না, কারণ যথেষ্ট প্রতিকূলতা এর মধ্যে এসছে এবং সে সেটাতে ওভারকাম করে সেটাতে দাঁড়িয়েছে। এখন স্ট্যান্ড বাই মুডে তাকে কাজ করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে দাদা, কারণ অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, ভালো একটা ফার্ম থেকে হোক বা আমাদের দেশের বাইরে থেকে যেগুলো নিয়ে আসা হোক, সেই ফার্ম থেকে একটা রানিং মেল অথবা রানিং ফিমেল নিয়ে আসছে, সেগুলো নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে সেইখান থেকে ভালো বাচ্চা পাচ্ছে, কিন্তু তার নিজস্ব খামারের একটা ছাগি বা একটা মেল যদি প্রোডাকশনে আসে, তবে বোঝা যাবে যে আমার খামারের সফলতা কতটুকু আসছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি এতদিন খামার দেখলাম, আমি এখনো দেখলাম না যে কোনো খামারে তার মেইন ফিমেলটা এখনো আছে।
আরেকটা বিষয় যে এই কালিং বলে বলে এমন বিষয়টা করছে যে ছাগলটাকে আমি যখন প্রথম যে ছাগলটাকে নিয়ে কাজ করছি সেই ছাগলটা ভালো না, 32 ইঞ্চি হাইটের একটা ছাগল ছিল, এবং যে খামার থেকে নিয়েছি সবচেয়ে লোয়েস্ট রেটে এবং লোয়েস্ট কোয়ালিটিতে ছিল সে, যার জন্য আমাকে 12,000 টাকা দিয়ে সেই ছাগলটা দিয়েছিল। তো সেই ছাগলটা হচ্ছে লালুগুড়ি, সে এবার 14বার বাচ্চা দিবে, 14তম বার সে বাচ্চা দিবে। এটা সম্ভব, অসম্ভব কোনো কিছুই না। তো মূল বিষয়টা হচ্ছে যে ওইটা থেকে ব্যাপারটা হচ্ছে আমিও তো আগে আনপ্ল্যান ওয়াইজ চলতাম। আমি যখন ছাগলকে প্ল্যানে নিয়ে আসলাম, আমি যে কবেই প্ল্যানে চলে এসেছি আমি নিজে জানি না, কারণ ওকে প্ল্যানাইজ করতে গিয়ে আগে নিজেকে প্ল্যানিং আসতে হয়েছে। হ্যাঁ, ওকে টাইম টু টাইম করতে গিয়ে আমার বন্ধু বান্ধব, বাইরের এনভায়রনমেন্ট, এগুলো সব বাদ গেছে। একটা সময় দেখি যে আরে আমি তো নির্দিষ্ট টাইমে উঠছি, নির্দিষ্ট টাইমে ঘুরছি, অর্থাৎ ছাগলগুলো ঠিক আছে যেভাবে আমি যেমন ছাগল ঠিক করেছি, ছাগল আমাকে ঠিক করেছে। এবং এই যে এটা মেলবন্ধনটা, এই মেলবন্ধনটা হচ্ছে সবচেয়ে বড় মজার জিনিস। তো একটা বিষয়টা হচ্ছে যে যখন প্রাপ্তির জায়গাটা আসবে, যখন আপনি 3 বছর 4 বছর কাজ করবেন, কিছু এক্সট্রা বিষয়ে তখন আপনি আরো দেখতে পাবেন যে আপনি আপনার কাজটা, আপনার স্বকীয়তাটা আদার অন্যদের চাইতে অন্য জায়গায় নিয়ে গেছে আপনার। হ্যাঁ, নিজের স্বকীয়তাটা আসতে হবে। যেমন ধর তুই ফার্মিং করছিস, আমি করছি, আমি তোকে নেগলেক্ট করি না বা তুই আমাকে নেগলেক্ট করি না, বাট আমাদের কাজকর্মের ব্যাপারটা কিন্তু এক না। তোরটা তোর মতো করে তুই করছিস, আমারটা আমার মতো করে আমি করছি। তুই আমার ফুড মেনু সব জানিস, আমি তোর ফুড মেনু জানি, কিন্তু আমরা কিন্তু কারো ফুড মেনু নিয়ে আমার টাচ করিনি, কিন্তু আমরা কিন্তু টিকে আছি বিষয়। তো এইটা হচ্ছে বিষয় যে একটা বিষয়টা হচ্ছে যদি তাই হতো তাহলে তো অক্টাগন এগরোর নাম নিশ্চিত আলী বিপুল ভাই আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট অবকাঠামো একটা, তাই না? বেস্ট অবকাঠামো ছিল। আচ্ছা, আরিফ ভাই যে প্রোডাক্ট গুলো বাংলাদেশে ঢুকিয়েছে নিঃসন্দেহে ভালো ক্লাস। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যে ফুডিংটা দিই, আমি মনে করি যে আমার সবচেয়ে বেস্ট ফুডিং ছিল প্রিন্সদার, সেই জায়গা থেকে সেকেন্ড অপশনে আমার ফুডিংটা বেস্ট। এখন আমি যদি মনে করি যে আলী বিপুল ভাইয়ের অবকাঠামো আর আলিফের প্রোডাক্ট আর আমার ফুড মেনু খাবার হয়ে গেল, না হবে না। এটা এই তিনটার মেলবন্ধনটা খুবই একটা মানে এটা সম্ভব না। তার মানে আপনি যেখান থেকে নলেজটা নেন বা যার কাছ থেকে ফর্মুলাটা নেন, আপনার নিজস্ব একটা রেসিপি তৈরি করতে হবে, আপনার নিজের মতো করে একটা সেটআপ তৈরি করতে হবে। জি, যেমন আমি যখন বিটল মেলটা যখন নিই, একটা খামারির অবশ্যই একটা ড্রিম থাকে না, বড় জিনিস, এবং বড় জিনিস মানে বিটল। তো যখন আমি বিটলটা নিলাম, আমার বিটল সম্পর্কে ধারণা ছিল না, সে যে এত খাবার খায় আমার ধারণাই ছিল না যে একটা বিটল এত খাবার খেতে পারে। আমার 3টা মাদির খাবার সে একটা পাটা খাইতো। তখন আমি ভয় পেলাম এবং তখন বুঝলাম যে বিটলটা এত সহজ জিনিস না। বিটল জিনিসটা বিগ, তার ব্যাপারটাও বিগ। বিটল পাড়াটাকে স্নান করাতে আমার 4টা শ্যাম্পু যেত, আমার এই ছাইগুলোকে শ্যাম্পু লাগে আমার দুইটা। আমি 10 মিনিটে ছাইগুলোকে স্নান করে দিই। বিটলকে আমার সময় লেগেছে 20 মিনিট। সব কিছুতেই বেশি 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 দেওয়া লাগে। তো স্বভাবগত ভাবে বিটল বেশি খাবে, অবশ্যই এটা বুঝতে হবে আমাকে। একটা বড় জিনিস পালতে গেলে তার খোরাক, তার সবকিছুই বেশি লাগে, যত্নটাও বেশি। আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে সব তার খোরাক লাগবে বড়, তার প্রতি যত্নটাও লাগবে বেশি। দেন তারপরে তো বেনিফিটের ব্যাপারটা। ইউটিউবের বিষয়টা হচ্ছে যে ইউটিউব, ফেসবুক, আমি মনে করি এগুলো একটা ভালো প্ল্যাটফর্ম। এখন বিষয়টা হচ্ছে যে শর্টে কোনো কিছু হবে না, শর্টকাট কোনো রাস্তা নাই আর কি, কোনো শর্টকাট নাই। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। আমরা যারা বেশিরভাগ সময় ধরা খায় বা যারা চিন্তা করে যে অল্প সময়ে অনেক বেশি কিছু করে ফেলবো, তাদেরই ধরা খাওয়ার রেটটা কিন্তু সবচাইতে বেশি। এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে যেমন তুই যে ঘরে ঘুমাস সেই ঘর ঝাড় দিস, মুছিস তুই? না, আমি মুছি না। আমিও মুছি না। বাট ছাগলের ঘর কিন্তু আমরা ঠিকই ঝাড় দিচ্ছি, ঠিকই মুছছি, তাই না? কারণটা কি? বিষয়টা হচ্ছে যে এই বেসটা বুঝছি যে এইটার দরকার আছে। এটা একটা ফট করে রাতের বেলা একটা প্রয়োজনে ছাগলের ঘরে ঢুকলাম, একটা ছাগল ছট করে পেচ্ছাপ করে এলো, আমি কিন্তু ঘুরে আসতে পারি না। ওই জায়গাটার সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে, একটু স্প্রে দিয়ে কোনোরকম করে চলে আসে। তো এইটা হচ্ছে বিষয় যে আসলে
মূল ব্যাপারটা হচ্ছে যে একটা ছাগল সম্পর্কে আমরা না বুঝে সেক্টরে আসছি, ছাগলের ফুড হ্যাবিটটা কি সেটা বুঝতে পারছি না। দুনিয়া দানাদার খাবে, তার স্টমাকটাকে আমরা ক্লট করে ফেলে দিচ্ছি, তার রুচি হারিয়ে যাচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে ছাগলকে তো যেটা খাওয়াবি তাকে তো জাবর কাটতে হবে। জাবর কাটতে হবে। আমরা দানা খাবারটাকে একদম আটা বানিয়ে ফেলে মেন দিচ্ছি। খাবার বানায় ফেলছি। না, আটা বানিয়ে আটা, ফেলছি। হ্যাঁ, হ্যাঁ। আসলে লাগবে কি দানা খাবার, অর্থাৎ দানাদার থাকতে দানা হবে। থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা করছি কি একেবারে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যাশ করে তার মধ্যে কি আরো সোডা মোডা পাউডার হ্যান্ড মানে ও আসলে এটা বিএসটিআই থেকে যে স্বীকৃতি হয়েছে কিনা বা জলের সাথে এই বিক্রিয়া করবে কিনা, আমরা এত পরিমাণ লবণ দিচ্ছি, সোডা দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, কি বলে হচ্ছে DVD, ডিভিডি সিডি দিচ্ছি। হ্যাঁ। আসলে দাও, সমস্যা নাই, কিন্তু এই এতগুলো ইনগ্রিডিয়েন্টসের সাথে জলের সাথে সে বিক্রিয়া করবে কিনা এটা জানার বিষয়। হ্যাঁ, মানে বেশি দিলেই যে ভালো হবে এটার তো কোনো গ্যারান্টি নাই। সাপ্লিমেন্টের তো প্রয়োজন আছে। হ্যাঁ। হ্যাঁ, এইসব ডিবিবি জেনে দিতে হবে এই যা দিচ্ছে। ডিবিবি কিন্তু অযথা আসেনি, অবশ্যই প্রয়োজন হ্যাঁ, আছে। হ্যাঁ। ওটাকে দেওয়ার পলিসিটা কি? হুম। হ্যাঁ, আমি কি খাবারের সাথে দিব না জলের সাথে গুলি খাবো, এই পলিসিটা বুঝতে হবে তো আগে। না বুঝে আমরা করছি কি যে ছাগল দানা খাবারে অভ্যস্ত তাকে ডিবি মিবির, আমার ছাগলকে যদি তুই ডিবি দিস জীবনে খাবে না, কারণ স্মেলে ও অভ্যস্ত না। হ্যাঁ, হ্যাঁ। যেমন আজকে কবুতরকে আমি জলের সাথে তাদেরকে একটু বিট লবণের জলটা মিশিয়ে দিয়েছি, খাইনি জল। খাইনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অভ্যাস নাই। অভ্যাস নেই সেটা। আসলে আমার ছাগল যে ফুড হ্যাবিটে এসছে, আমার 3 বছর 4 বছর সময় লেগেছে এই ফুড হ্যাবিটে আনার জন্য। হুম। খাবার দিয়েছি, খাবার ফেলে দিয়েছি। হ্যাঁ, তাকে ইউজ টু হতে হয়েছে। আমি খাবার ফেলে দিয়েছি, খাবার পাবি না, যা। আবার বিকালে সারাদিনে খিদা, বিকাল বাসায় গড় করে খেতে। এইভাবে আসলে ইউজ টু হতে হবে, তোমাকেও ইউজ টু হতে হবে ছাগলের সাথে, ছাগলকে ইউজ টু হতে হবে তোমার সাথে। মূল বিষয়টা যে বুঝতে হবে যে আমি কি করছি। আমি তো মনে করি ছাগল পালা চাইতে রয়্যাল বেঙ্গল পালা অনেক ভালো, পাতে মাংস কিনো দিয়ে দাও, হ্যাঁ, প্রোডাকশন না। কিন্তু আসলে এটা খুব সেন্সিটিভ, এটা জানার প্রয়োজন, স্টাডির প্রয়োজন আছে, পড়াশোনার প্রয়োজন আছে, হ্যাঁ, এটা দেখার প্রয়োজন আছে, বোঝার ব্যাপারটা আছে। এবং যে বেসিক্যালি বুঝে গেছে সে পেরে গেছে। আরেকটা বিষয়টা হচ্ছে যে এখনকার গ্রুপগুলোতে এমন অবস্থা যে আমার ছাগলের এই সমস্যা, 10-20 রকমের এরা সব ঝাঁপিয়ে পড়ে পরামর্শ দেওয়া। আসলে এনারা যে পরামর্শ দিচ্ছে এনাদের ব্যাকগ্রাউন্ডটা কি এটা তো বুঝতে হবে। সেটাই। ছাগলের যদি একটা আপনার খামারের যদি একটা বাচ্চা মারা যায় তাহলে কিন্তু আপনার লস, আমার না। পরামর্শটা সেই জায়গা থেকে নেবেন যেটা তার স্বীকৃতি স্বরূপ আছে। যেমন আমরা ভেটেরিনারিতে যাই না, একজন সরকার- ডিভিএম ডাক্তার। হ্যাঁ, সরকার কিন্তু তাকে দিয়ে দিয়েছে কি, শুধু হয়তো প্রোডাক্টটা নিয়ে গিয়ে আমাদের হয়তো 20-40 টাকা খরচ হতে পারে, বা অনেকে দূরত্ব হলে 50-100 খরচ হতে পারে, বা 200-400 খরচ হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আপনি 400 টাকা খরচ করা আপনার জন্য পসিবল না, কিন্তু প্রোডাক্টটা মারা গেলে আপনার 15,000 টাকা একটা প্রোডাক্ট মারা গেল, আপনাকে তো যেতে হবে ওই জায়গাতে, রিলেশন তৈরি করতে হবে। অবশ্যই। হ্যাঁ, আপনি যখন রিলেশন তৈরি করবেন তখন দেখবেন যে ভাই যাওয়ার প্রয়োজন নাই, একটা ফোন দিলেই আমি পার্টিকুলার জায়গাটা থেকে আমি একটা অ্যাডভাইস পাচ্ছি। জি, জি। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে। আরেকটা বিষয়টা হচ্ছে কি যে মানুষ যতগুলো ফোন আছে আমার, এরা ডিপেন্ডেবল। আমি একজনকে বলি ভাই এটা খাওয়াও, ভাই আপনি কোনটা খাওয়ান, ছবি দেন, হ্যাঁ, একবারে সবকিছু রেডিমেড। হ্যাঁ, দাম দেন, এর দাম কত, হ্যাঁ, হ্যাঁ। পারলে মনে হয় যে এটা বাসায় গিয়ে কিনে দিয়ে আসি। পুশ করে দিয়ে আসি। আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনি নিজে চিন্তা আছে সেটা দিয়ে অ্যানালাইজ করে আপনি নিজে ফোর্স হন। আমার ছাগলকে আমি নিজে ইনজেকশন দিয়েছি, ঘাড় বেঁকা হয়ে গেছে, ভুল জায়গায় ইনজেকশন গেছে, আমি আবার ভুল হচ্ছে হোক, দেন আবার আমি পুশ করেছি, আস্তে আস্তে আমাকে ইউজ টু হতে হয়েছে। তো এই জিনিস, এইগুলো হচ্ছে বিষয় যে ডিপেন্ডেবল হওয়া যাবে না। কারণ রাত 2:30টার সময় যদি আপনার ছাগলের প্রবলেম হয়, আপনি কোনো ডাক্তারকে 2000 টাকা দিলেও সে আর বের হবে না। কঠিন। আসলে বিষয়টা হচ্ছে আপনার নিজেকে ডিপেন্ডেবল করতে হবে। ছাগল তৃণভোজী প্রাণী, তাকে তৃণভোজী খাবারটা দিতে হবে, এবং সাপ্লিমেন্ট হিসেবে বাড়তি যেটা প্রোটিন দরকার সেটা প্রোটিন আছে কি না আমার দানাদার খাদ্যে, এইটা জিনিসটা বুঝতে হবে। স্যার আমার কাছে তো মনে হয় এটা খুব সহজ একটা বিষয়। আচ্ছা। আমরা এটাকে হ্যাঁ আমার মনে হচ্ছে আমি আর মকিম এই বিষয়টা খুব কমপ্লিকেট করে ফেলেছি। না, আসলে এটা কোনো কমপ্লিকেটেড বিষয় না, এটা খুব ইউজড বিষয়। কারণ আমরা স্কুলে আমরা ছোটবেলায় রচনায় পড়েছি যে গরু ছাগল তৃণভোজী প্রাণী, দ্যাটস অল, তৃণভোজী দাও। না, তবে দাদা একটা আমার কাছে যেটা মনে হয় যে কমপ্লিকেটেড না, আসলে একবারে এত সহজ করে দেখানো উচিত না যে আমি এখানে আসলাম। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন কেউ একটা ছাগলের বাচ্চা কিনতে যাই,
ক্ষেত্র বিশেষে 40,000, 50,000, 60,000 পর্যন্ত দাম লাগে, তখন আমাদের মনে হয় যে আমিও বাচ্চা উৎপাদন করলে ওই পরিমাণে লাভ পাবো। ব্যাপারটা যে এত সহজও না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটাকে অতিরিক্ত জটিলও করার দরকার নাই। তবে দাদা, লাস্টে একটা প্রশ্নে আসি, যেহেতু এই বাচ্চার বিষয় আসলো, আমরা যখন কিনতে চাই বড় কোনো খামার, যেমন ধরেন আপনার কাছ থেকে আমি যদি একটা ছাগল কিনতে চাই, 30+ দাম পড়বে, 30,000+ দাম পড়বে। আবার আমি যদি একটা পিওর ব্রিড নিতে চাই, সেটা 50,000, 60,000 টাকা পর্যন্ত দাম পড়ে যেতে পারে। তাহলে আমি একজন নতুন খামারি, আমি যখন বিক্রি করতে যাব, সেটার দাম পাওয়া যায় না কেন? কারণটা কি আপনার কাছে কি মনে হয়? এখানে বেসিক্যালি পরিচিতির একটা ব্যাপার আছে। মানুষ কিনতে ভয় পায় যে আপনি কে, আপনি কি অ্যাকচুয়ালি একজন খামারি, হুম হুম আর এই প্রোডাকশনটা কি আপনার, হুম হুম এই বিষয়গুলো প্রশ্ন আসে। এবং আমি আগে বুঝছিলাম যে এই প্রশ্নগুলো আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। কারণ আমি যখন ঢাকা মোবাইলে একটা আমার ব্রিডার কেনার জন্য একটা বাচ্চা নেওয়ার জন্য তখন আমি গেছি, ছবিতে দেখে খুব ভালো লেগেছে, হুম হুম তার সাথে আমার দরদামও হয়ে গেছে 40,000 টাকা। বাট আমি যখন তার খামারে গেছি, আমি বাচ্চাটাকে দেখি বুঝে ফেলেছি এই বাচ্চাটা দুধ পাইনি। হুম 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 তখন তাকে আমি জিজ্ঞাসা করেছি, বাচ্চা তো ভাই দুধ পাইনি। যে হ্যাঁ, আমার মায়ের একটু পেট খারাপ ছিল, হুম হুম তো ওই জন্য দুধ পাইনি। তো আপনি দরদামের সময় আপনি এই সত্যটা আমাকে বলেননি কেন? আমি যে নওগাঁ থেকে ঢাকা আসলাম, আমার যে নওগাঁ ফিরে যাব, আমার তো 2,000 টাকা খরচ হয়ে যাবে। এটা কি কোনো ভ্যালু নাই? আপনার উচিত ছিল সত্যটা বলা। তো মূল বিষয়টা হচ্ছে যে যারা কিনবে, আসলে মূল বিষয়টা হচ্ছে একটা, আমার বিষয়টা হচ্ছে ফার্স্ট টাইমে আপনি ছোট দিয়ে শুরু করেন, দেন আপনি সেখান থেকে বাচ্চা নেন, সেই বাচ্চাকে আপনি হুম সেই বাচ্চা থেকে বাচ্চা নেন, দেন আপনি বিষয়টা ফাউন্ডেশনটা বুঝেন। হুম দেন আপনার যদি মনে হয় যে আপনি আর একটু ভালো ব্রিড নিয়ে কাজ করবেন, হুম বাইরের ব্রিড নিয়ে কাজ করবেন, আপনি করতে পারেন, সমস্যা নেই। তখন হবে কি, এইটা আপনাকে সাহায্য করবে, এই ছোট অভিজ্ঞতাটা আপনাকে বড় জিনিসটাকে লালন পালন করতে সুবিধা করবে। আর একটা বিষয়টা হচ্ছে যে জেনেটিক্যালি আপডেট কিনা। হুম হুম অর্থাৎ ওই যে আগের জেনারেশন থেকে এটার কোয়ালিটি হ্যাঁ, ভালো ভালো কিনা? কিনা, আপনার মা থেকে বাচ্চা, বাচ্চা থেকে তার বাচ্চা, এদের দুধের কোয়ালিটিগুলো কেমন, এগুলো পেডিগ্রি যেটাকে বলা, হুম হুম এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন আছে। কারণ আমি যখন একটা বাচ্চা কিনতে যাব, তখন সেটা ছোট খামার না বড় খামার দেখবো না, আমি কিন্তু আগে পেডিগ্রিটা দেখবো। প্রথমে বাচ্চা দেখলাম, আউটলুক দেখলাম, মাকে বাবাকে, আচ্ছা এই অবস্থা, হুম হুম দেন পেডিগ্রিতে যাব। তো বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো ডিপেন্ড করে। আর একটা বিষয়টা হচ্ছে যে নতুন খামারিকে আগে বাচ্চা কমে বিক্রি করতে হবে। আমি হুম আমি 6,000 টাকা বাচ্চা বিক্রি করেছি। হুম আমার প্রথম দিকে আমি 6,000 টাকা বাচ্চা বিক্রি করেছি, তারপরে 8,000-এ, তারপর 10,000-এ, তারপরে আরো কাজ করেছি ওই বাচ্চাগুলো থেকে এই বাচ্চাগুলো আপডেট, তারপরে 12,000 টাকা দাম পেয়েছি। জি, তারপরে আস্তে 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 সময়ের সাথে সাথে মিল করে আমি লাইভ ওয়েটে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, দেন আমি লাইভ ওয়েটে বাচ্চা বিক্রি করছি। এখন না হালে আমার বাচ্চার দাম 30,000। হুম একদম স্টার্টিং এ তো আমি 30 চাইনি, এক্স্যাক্টলি আমাকে আমার মার্কেট তৈরি করতে জি হয়েছে, জি জি আমাকে ছোট হয়ে ঢুকতে হয়। কারণ আমি যখন এসেছি তখন আরো অনেক খামারে ছিল আমার কাছ থেকে, মানুষ তারা বিক্রি করছে, তখনই বিক্রি করছে 40,000 টাকা, আমার কাছ থেকে 40,000 টাকা নিবে না। নেবে না, এক্স্যাক্টলি। যদি এই জায়গাটাতে আমি বলছিলাম যে দেখেন, আমরা যখন কিনতে চাই, হয়তোবা সেই ফার্মটা অনেক দিন ধরে বাচ্চা উৎপাদন করছে, অনেকে আছে 5 বছর 7 বছর 10 বছর ধরে বাচ্চা উৎপাদন করছে, তার একটা ওইখানে গেলে দেখা যাবে যে এটার মা এটা, এটার বাচ্চা এটা, আপনি কিন্তু কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। কিন্তু একজন নতুন খামারি, আমি বেশিরভাগ ক্ষেত্রে খোঁজ করে যে প্রেগনেন্ট কিনা, প্রেগনেন্ট দেখে কিনে নিয়ে এসে বাচ্চা হওয়ার পরই সে আশা করে যে সেই বাচ্চাটাই ওই রকম হাই ভ্যালুতে বিক্রি হবে, কিন্তু ওইটার কোয়ালিটি কি, ওইটার যত্নআত্তি ঠিক মতন হয়েছে কিনা, ওইটার প্রপার যে নিউট্রিশন পাওয়া দরকার সেগুলো পাইছে কিনা, কেয়ারগুলো ঠিক মতন হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু জানা যায় না। সেই জিনিসটা আস্তে আস্তে কাজের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে প্রমাণ করতে হবে। মানুষের সেই বিশ্বাসটা, আস্থাটা অর্জন করলে তবেই সম্ভব, মানে হুট করে আর কি না না না, মনে হয় না সম্ভব আর কি। একজন যে ইউটিউবে আছে না, যে ছাগলের দাম 1,10,000 টাকা, হ্যাঁ, হ্যাঁ। দুটো বাচ্চা হলেই তো ভাই আপনি 40-80,000 টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, ছাগল তো প্রেগনেন্ট আছে, বাচ্চা দিলে তো আপনার 80,000 টাকা হবে না। না না। এখন ব্যাপার যে সে ছাগল বাচ্চা দিয়েছে, হুম সে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছে, দেন সে আবার সেই লোককে ডেকেছে যার কাছে সে ছাগল কিনেছে, যে আপনার ছাগল তো বাচ্চা দিয়েছে, তো এবারে আপনি 40,000-এ নিয়ে যান। 40-80,000 টাকা দিয়ে নিয়ে যান। তখন সে বলছে না, আসলে এটা তো কোয়ালিটি হয়নি,
কোয়ালিটি হয়নি। হ্যাঁ, তখন কোয়ালিটি আসছে, কোয়ালিটি হয়নি। তো এটা আপনি তখনই দাম পাবেন যখন আপনি মার্কেটটা তৈরি করতে পারবেন। হুম হুম, আর মার্কেট ধরার জন্য আপনাকে কিছু অপশন দিতে হবে, জি জি কিছু ছাড় দিতে হবে, জি জি, যে ছাড়গুলো আমি দিয়ে এসেছি, তুই হয়তো দিয়ে এসেছিস, হ্যাঁ হ্যাঁ, বা যারা বুঝে তারা দিয়ে এসছে। এবং যদি আপনার প্রোডাক্টের স্বকীয়তা থাকে, 10টা বাচ্চা দাঁড়ালে যদি আপনার সেটা একটু এক্সট্রা দাঁড়ায়, সেটা হাটে নিয়ে গেলেও সেটার দাম ভালো, বেশি পাবে। অবশ্যই অবশ্যই। এটাই স্বাভাবিক। হুম কিন্তু ওই পর্যায়ে আসতে হুম, হুম, আপনার লম্বা একটা পথ লাল পাড়ি দিতে সুতা, হবে। নীল সুতা এগুলো সবই বেরোবে। তবে এটা সম্ভব। আমি যদি একটা বাচ্চা নিয়ে যদি হাটে দাঁড়াই, তাহলে বাচ্চাটা অন্য বাচ্চা চাইতে সবকিছু আনবে, এটা স্বাভাবিক। হুম হুম, আমার বাড়ির রেটের চাইতে কম হলেও আমি হাটের রেটের চাইতে অন্তত বেশি পাবেন। 7-8 হাজার টাকা বেশি পাবো। এটা অস্বাভাবিক কোনো কিছু না। হ্যাঁ হ্যাঁ, সম্ভব। তো কাজেই আপনার কোয়ালিটি আপনাকে দাম দিবে। হুম হুম, আপনার মুখ দেখে কেউ প্রোডাক্ট কিনবে না, আপনার কোয়ালিটি দেখেই প্রোডাক্ট কিনবে। মার্কেট চ্যালেঞ্জিং, এখানে আপনাকে ফার্স্ট টাইমে কিছু ডিসকাউন্ট দিয়ে আসতে হবে। দেন আপনি যখন পরিচিত হবেন তখন একটা ডিমান্ড ভ্যালু তৈরি করবেন, দেন আপনি তখন আপনার প্রাপ্য রেটটা পাবেন। এটাই রিয়েলিস্টিক বিষয়, হুম হুম, এটাই রিয়েলিস্টিক বিষয়। কারণ এখনো আমাদের সরকার থেকে এমন কোনো বাজার নিয়ন্ত্রণ নাই হুম হুম, যে এর নিচে বা এর উপরে বিক্রি করা যাবে না। এটা একটা ওপেন মার্কেট। হুম হুম, ওপেন মার্কেট যখনই, তখন এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আপনি কোয়ালিটি তৈরি করতে পারেন, আপনি কোয়ালিটি তৈরি করুন, বাচ্চা দেখতে সুন্দর, নাদুস হাইট, আপনি কোয়ালিটি তৈরি করতে পারেন, আপনার বাজার ভ্যালু আছে। এটা খুবই চ্যালেঞ্জিং মার্কেট এবং এটা ওপেন মার্কেট, এবং আমি এই মার্কেটটা নিয়ে আমি মজায় আছি। হুম হুম, হুম, কারণ অনেক সময় আবার এমনও আছে যে আমার ছাগলের বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা হয়ে গেছে, একটা বাচ্চা ছোট হয়ে গেছে, হুম হুম, 2টা বাচ্চা আবার বেড়ে গেছে। আমি তো 3টার একরকম দাম পাবো না, হুম, জি জি, তখন ওটার দাম কমে ছাড়তে হবে, এটার দাম ওইভাবে ছাড়তে হবে। এটা হচ্ছে বিষয়। তো ফার্স্ট টাইমে আমি মনে করি যে এখানে আসলে কিছু ডিসকাউন্টের প্রয়োজন আছে, বাটার ডিসকাউন্টের মতো আমাদের প্রয়োজন আছে। হ্যাঁ, দেন আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে প্ল্যান থাকতে হবে। সবার একই ক্রাইটেরিয়া রাখতে হবে না, এক একজনের এক এক রকম মার্কেটিং ব্যবস্থা। সেই মার্কেটিং ব্যবস্থা নিয়ে আসলে কাজ করা উচিত। আপনি অনলাইনে করতে পারেন, আপনি অফলাইনে করতে পারেন, প্রচুর বিষয়টা রয়েছে আসলে। আহ, এটাই যে আসলে দাম না পাওয়ার পেছনের বিষয়টা হচ্ছে যে তার কোয়ালিটিটা হয়তো সেরকম নাই, হুম, বা যদি মার্কেটিং নিয়ে যদি সে পড়াশোনা করে, তাহলে সে কিন্তু কিছুটা হলে সে রিচ করতে পারবে ওই জায়গাটা থেকে। ফার্স্ট টাইমে যে ধাক্কাটা, সেটা তো কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে আমি মনে করি। আজকের মতো একটা লাস্ট প্রশ্ন। এই যে আপনি বলছেন যে কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি, কোয়ালিটির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড Depend করছে। করছে। তাহলে এই কোয়ালিটিটা কি? কোয়ালিটি কি মুখের পাঁচ? কোয়ালিটি কি চোখ সাদা? আসলে কোয়ালিটিটা কি? কোয়ালিটিটা হচ্ছে যে মায়ের মায়ের প্রোডাকশনের চাইতে এর প্রোডাকশন ভালো, মায়ের দুধের যোগানের চাইতে এর দুধের যোগান ভালো, মায়ের চাইতে দেখতে সুন্দর, মায়ের চাইতে হাইটের বেশি। আমি এটাকে কোয়ালিটি মনে করি। মানে যেগুলো মেজার করা যায় আর কি, মুখের পাঁচ না, না, না। মেজার করা যাচ্ছে মুখের না। পাঁচ ভাই, মুখের পাঁচ দিয়ে তো দুধ তো বেশি দিবে না। জি, জি। মুখের পাঁচ মানে যে দুধের স্বাদটা ভালো তা না। কান বড়, এই সেই অবস্থায় দুধ তো লাল না, দুধ তো ভাই সবই সাদা, পরিমাণে কম আর বেশি। তবে গঠনেরও একটা ব্যাপার আছে, হ্যাঁ, গঠনের সেটা তো অবশ্যই নিঃসন্দেহে। ব্যাপার আছে। কিন্তু যদি আমি বুঝতাম যে যে ছাগল বেলচা, যে ছাগল অনেক যে নামে তারা বলে, আসলে কি এদের দুধ প্রোডাকশনটা কি সাংঘাতিক হুম, বেশি? ওরকম কোনো রেকর্ড নাই। আমি প্রিন্সার খামারে দেখেছি যে তোতা ছাগলের যে দুধের প্রোডাকশন, মাথা খারাপ অবস্থা। হুম, কিন্তু এখন বাজারের অবস্থা দেখি যে এরা তো ওই 5-এর উপরে চলে যাচ্ছে। যাওয়া বিষয় না, মানুষের এক একটা শখ থাকতে পারে, আমার এই শখ নিয়ে আমি থাকতে পারি, সেটা একটা বাজারে ভ্যালু থাকতে হবে। কিন্তু আসলে বৈশিষ্ট্যের কোয়ালিটি মিনস হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের ব্যাপারে যখন আসবে, তখন একটা বাচ্চাকে তার মায়ের চাইতে কিছুটা বেটার হইতে হবে better হতে হবে, গঠনমূলক। এটাই হচ্ছে আমি মনে করি, এটাই কোয়ালিটি। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। আসলে দাদার এবং আমার মধ্যে মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, ফার্মিং নিয়ে আলোচনা হয়। যেহেতু আমাদের দুজনের ডিস্টেন্সটা খুব একটা বেশি না, মানে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সও কাছাকাছি, এবং আমাদের দাদার সাথে পরিচয়ও অনেক দিনের, সেই জায়গা থেকে অনেক আলোচনা হয়। তো এই আলোচনার মধ্যেই কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে। যেমন দাদার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কোনো সমস্যায় পড়লে বলি যে দাদা এটা এরকম হচ্ছে, আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু পরামর্শ দেন, আপনি একটু বলেন। এবং দাদাও যদি দেখাচ্ছে কোনো থিওরিটিক্যাল কথা, যেটা একটু মানে অভিজ্ঞতার মধ্যে হয়তো বা দাদা সেরকম ভাবে পায় নাই,
হয়তো বা আমাকে জিজ্ঞাসা করলো যে মুকিম এই জিনিসটা এরকম হতে পারে কিনা, আমি হয়তো বা একটু ঘাটাঘাটি করলাম, একটু পড়াশোনা করে হয়তো বা দাদাকে বললাম যে না দাদা এটা তো এরকম হওয়ার কথা, প্র্যাকটিক্যালি এখন আপনি দেখেন যে কি হতে পারে। তো এই ডিসকাশন থেকে আমরা অনেক ইনফরমেশন পাই, অনেক উপকারী তথ্য পাই। তো আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে উদ্দেশ্য একটাই, যাতে আপনারাও কিছুটা উপকৃত হন। আমাদের মধ্যে যে ডিসকাশনগুলো হয় সেগুলোর কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় থাকে, যেটা আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন এখান থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন পাবেন। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। দাদা শেষ কথা যদি কিছু বলতেন। না, শেষ শেষ বলে তো কোনো কথা না। হ্যাঁ, এটা টু বি কন্টিনিউ, টু বি কন্টিনিউ। এই জিনিসগুলো চলতেই থাকবে। হয়তো একটা সময় আমরা বয়স হয়ে যাবে, তখন হয়তো বিস্তারগত হতে পারি, তখনও হয়তো এই প্রসঙ্গ নিয়েই তখন আমরা চলতেই থাকবে। আসলে এগুলো কোনো শেষ নাই। জি জি। হ্যাঁ, তবে একটা বিষয়টা রয়েছে, যদি আপনি ভালোবেসে যদি ইমানের সহ যদি লেগে থাকতে পারেন, লেগে থাকতে হবে। এটা মূল বিষয়টা হচ্ছে লেগে থাকতে হবে। কারণ মাটি খুঁড়লে কেউ 100 হাতেই সোনা পেয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে আর 10 কদ্দাল মারলেই সে সোনা পাইতো। তো থামা যাবে না। জি জি। আরেকটা বিষয়টা হচ্ছে যে ডোন্ট স্টপ অ্যাট ইউর কমফোর্ট জোন। ফার্মিং সেক্টরে কমফোর্ট জোন বলে কোনো কথা নেই যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে বিরিয়ানি খাবো আর ঘুমাবো। না না, সম্ভব না। আপনার ডেইলি কাজটা আপনাকে সমাপ্ত করতে হবে। যখন সমাপ্ত করতে পারবেন তখন দেখবেন যে একটা পর্যায়ে আপনি অ্যাচিভ করতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে সামনের ভিডিওতে। আশা করি আমাদের এই ডিসকাশনগুলো আমরা মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।